আসসালামু আলাইকুম। অনেকে আসলে জিজ্ঞেস করেন আমাকে যে পেপার কীভাবে করব, পেপার থেকে কীভাবে নোট করব, এই বিষয়ে আমি একটু কথা বলি। আমি দেখাচ্ছি আবারও, এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা একটু দেখবেন। যেমন আজকে লিখছে যে পুঁজি ক্ষুধার্ত বাংলাদেশে কীভাবে বিনিয়োগ আসবে। আসলে কিভাবে আসবে এখানে বিস্তারিত লিখছে। আসলে এটা দিয়ে যে ফোকাসটা হইতে পারে সেটা হলো যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, বা দেশের অর্থনৈতিক উন্নয়নে এফডিআই এর ভূমিকা বর্ণনা করুন, বা এইভাবে যে এটা দিতে পারে। তো এখানে ওই যে একটা লাইন লিখছে যে অনেক বিকাশমান অর্থনীতির মতো বাংলাদেশেও পুঁজি ক্ষুধার্ত হোক সেটি মূলধন বা ঋণ। সমপর্যায়ের অনেক দেশের মতো আমাদের এখানে স্থানীয় পুঁজির স্বল্পতা পূরণ করে বিদেশি পুঁজি বা বিনিয়োগ। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নে দেশে বিদেশি বিনিয়োগ উভয় গুরুত্বপূর্ণ। তো এটা গুরুত্বপূর্ণ, এটার জন্য অবশ্য বিদেশিরা যখন বিনিয়োগ করবে তারা তো চাবে যে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাক, সুশাসন বজায় থাক, তারপরে নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো থাকুক, তারপর যোগাযোগ ব্যবস্থা ভালো থাকুক, বিদ্যুৎ সংযোগ ভালো মানে সহজেই পাক, এরকমই চাবে আর কি। এগুলা চায় প্রত্যেকটা দেশে যারা কোম্পানির বড় বড় ব্যবসায়ীরা আছে বিনিয়োগ করবে, তারা এগুলোই তারা চাচ্ছে। কিন্তু আমাদের 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়টা দেশে একটা কীরকম পরিস্থিতি, এগুলো বিবেচনায় হয়তো এখন বিদেশি বিনিয়োগটা কিছুটা কমে গেছে। তো এখানে গত 24-25 অর্থ বছরের 9 মাসের জুলাই দেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের এফডিআই নিট প্রবাহ ছিল $86,80,00,000। এই তথ্যটা লিখবেন, এখান থেকে কিছু লিখবেন। সব যে লিখতে হবে আপনার তা কিন্তু না। তারপরে যে 23-24 অর্থ বছরে একই সময় নিট এফডিআই প্রবাহ ছিল $116,40,00,000। এই হিসেবে বিগত অর্থ বছরের 9 মাসে এফডিআই নিট প্রবাহ কমেছে 26%। এই যে কমে গেছে এটা কিন্তু লিখছে। তো এই তথ্যগুলা কিছু কিছু দিবেন। আর ফোকাস রাইটিং হচ্ছে স্বল্প মানে ছোট রচনা, বড় রচনা কিন্তু না। এইভাবে তথ্য দিয়ে এইভাবে লিখতে পারবেন যে আপনার যে পাট করে প্যারা করে লিখবেন, এক্ষেত্রে মার্কস আপনি কম পাইতে পারেন, কারণ পৃষ্ঠাই থাকবে 3টা, তাই বুঝে শুনে আপনার লিখতে হবে। তো এটা গেল। তারপরে বলছে যে অবনতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিভিন্ন কারণে অনেক আগে থেকে আশানুরূপ বিনিয়োগ হচ্ছে না। এটা কিন্তু একটা কারণ যে কেন হচ্ছে না। তারপর এখানে আরও কিছু লিখছে যে সত্য মাথাপিছু সম্ভাব্য ব্যয় সক্ষমতা বৃদ্ধি, বিদেশি বিনিয়োগের জন্য এখনও সম্ভাবনা এক বাজার বাংলাদেশ। এরপর বড় আকারে বিনিয়োগ আকৃষ্ট না হওয়ার প্রধান কারণ কি? অভ্যন্তরীণ আর্থিক খাতের শৃঙ্খলার অভাব, রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ নীতির ধারাবাহিকতার অভাব, অর্থাৎ প্রায় বিনিয়োগ নীতির পরিবর্তন, তারপরে বিনিয়োগে নিয়োজিত সংস্থাগুলোর সক্ষমতার অভাব ও আমলাতান্ত্রিকতা। এগুলো কিন্তু কারণ যে কেন হচ্ছে না। ঠিক আছে, এইভাবে নোট করে রাখবেন। এগুলো সব কিন্তু লেখা লাগতেছে, আমি যেভাবে বলতেছি ঠিক ওই আগে আপনি পড়ে বিস্তারিত পড়ে তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে করে লিখে রাখবেন। অনেকে জিজ্ঞেস করে যে এতটা কীভাবে লিখবো। আসলে এতটা তো আপনি পরীক্ষা হলে লিখতেও পারবেন না, তাই কমাই লিখতে হবে। তারপরে এখানে আরও কী বলছে যে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, প্রশস্ত রাস্তা, বিদেশি নাগরিকদের সঙ্গে ব্যবহার ও আচরণ, রাজনৈতিক পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগ এবং সংযোগ, কানেক্টিভিটি। এগুলো আমি আগে বলছি যে প্রাকৃতিক পরিবেশ, সম্পদের প্রাচুর্য, দক্ষ প্রশিক্ষিত অথবা প্রশিক্ষণযোগ্য জনবল, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, এগুলো হ্রাস করতে হবে যদি আমি বিদেশি বিনিয়োগ আনতে চাই। তাহলে দেখছেন এখানে মোটামুটি সব কারণে কিন্তু লেখা আছে। তো এটা নিয়ে সুন্দর করে আপনি একটা নোট করে রাখেন। তারপর যদি বৈদেশিক বিনিয়োগ নিয়ে কোনো ফোকাস আসে, আপনি দেদারসে লিখে দিয়ে আসতে পারবেন, তখন অটোমেটিক্যালি আপনার মাথায় আসবে, কারণ পুরো জিনিসটা আপনি পড়ছেন, নোট করছেন, আবার পরীক্ষার সময় রিভিশন দিবেন, তাহলে কি মনে রাখা খুব মানে কঠিন কিন্তু না। তারপর নিচে যার একটা দিয়েছে, এখানে দেখি আমরা এই যে পঞ্চশীল নীতি কোন দেশের মধ্যে? ভারত ও চীনের মধ্যে। এটা অন্য একটা কলাম থেকে। চীন ও ভারতের মধ্যে 1954 সালেও একটি স্বাক্ষরিত দ্বিপক্ষীয় নীতি, যা দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের উপর ভিত্তি করে একটা তথ্য আর কি। পঞ্চশীল নীতি কোন দেশে? আমি যে একটু পরে যে দিব যে আজকের পত্রিকার পাতা থেকে, ওইখানে এটা থাকবে, এটা দেখবেন আপনারা। তো এখানে আরেকটা বিষয় নিয়ে দিয়েছে, সেটা হলো এই যে তৈরি পোশাক নিয়ে। এটা নিয়ে আবার পরের দিন করব।